তাতে করে ধারণা করা যায় যে বিএনপি ক্ষমতায় যাবে। অল্টারনেটিভ তো নাই। যেমন ডক্টর ইউনূসের অল্টারনেটিভ ছিল না, বিএনপির অল্টারনেটিভ নাই তো বাংলাদেশে। এটাই বাস্তবতা। বিএনপির ভুলটা কোথায়? জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা আওয়ামী ন্যারেটিভে কথা বলতে শুরু করলো। জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা আমি বাঙালি, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি স্লোগান দেওয়া শুরু করলো। জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা 1971 নিয়ে আসলো। মানে আওয়ামী লীগ যা যা বলতো এক্স্যাক্টলি সেম ল্যাঙ্গুয়েজ পলিটিক্যাল ন্যারেটিভে বিএনপি জামাতকে আক্রমণ করলো। অনেকে বলতে পারেন জামাতেরও তো দায় আছে। জামাত যখন চাঁদাবাজির কথা বলে তখন তো তারা বিএনপিকে মিন করে যে আমরা চাঁদাবাজি মুক্ত রাজনীতি করবো, তার মানে বিএনপিকে মিন করে। তো আমার কথাটা হলো যে বিএনপি এটাকে গায়ে নেবে কেন? চাঁদাবাজি বললেই কি এটা বিএনপি বোঝায় নাকি? চাঁদাবাজি তো সবাই করতে পারে। আমি আপনাকে বলি, যদি সরকার সাকসেসফুলি এটা করতে না পারতো, আপনারা এতদিনে দেখতে পারতেন যে রাস্তায় আওয়ামী লীগের লোক নেমে গেছে। এবং যে সমস্ত অলিগার্করা বলেছে যে 40 বছরে এমন দুর্দিন দেখে নাই, কিংবা আগেই ভালো ছিলাম গ্রুপ, তারা সকলে মিলে সরকার পতনের জন্য রাস্তায় নেমে যেত। তাতে করে ধারণা করা যায় যে বিএনপি ক্ষমতায় যাবে। অল্টারনেটিভ তো নাই। যেমন ডক্টর ইউনূসের অল্টারনেটিভ ছিল না, বিএনপির অল্টারনেটিভ নাই তো বাংলাদেশে। এটাই বাস্তবতা। কেউ কেউ বলতে পারেন জামাত অনেক শক্তি সঞ্চয় করেছে। আমি জানি না কতটা শক্তি সঞ্চয় করেছে। আমি বিশ্বাস করি জামাতের পপুলারিটি বেড়েছে। কত বেড়েছে পপুলারিটি? ওই পপুলারিটি দিয়ে তো কোনো আপসেট করার মতো সুযোগ নাই। আমরা যদি হিসাব করি, আপনি জামাত বাংলাদেশে কখনো 10%-এর উপরে ভোট পায় নাই। তো পপুলারিটি যদি ডাবলও হয়ে থাকে তাহলে জামাতের ভোট হবে 20%। তো 20% ভোট দিয়ে আপনি তো সরকারে যেতে পারবেন না। সুতরাং সরকারে যাওয়ার সম্ভাবনা বিএনপির অত্যন্ত উজ্জ্বল। তো সেই কারণে আবার আরেকটা কথা আছে, বুঝলেন, যে বিএনপির দায়িত্বও বেশি। কারণ যেহেতু বিএনপির সরকারে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল, কাজে বিএনপির এমন কোনো ব্যবহার করা উচিত না যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। এতে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। সেখানে বিএনপি ধরে নিল যে আমাদেরকে নির্বাচনে জিততে হলে জামাত আমাদের প্রতিদ্বন্দ্বী, এবং জামাতও ধরে নিল যে বিএনপিকে হারিয়েই আমাকে জিততে হবে। জিততে মানে ক্ষমতায় যাওয়ার কথা বলছি না, তাদের সিট বাড়াতে হবে, সেটার জন্য বিএনপিকে যেতে হবে, বিএনপিকে হারিয়ে। এবং এই সম্পর্ক ঠিক আছে, এখানে আমি কোনো সমস্যা দেখি না। কারণ দুটা দল যদি থাকে তাহলে এক দল সরকার হবে, এক দল বিরোধী দল হবে। এটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা হতে পারতো। কিন্তু এখানে বিএনপির একটু দোষ আছে। এখন বললে বিএনপির লোকজন অসন্তুষ্ট হবেন। দোষটা হলো বিএনপি যখন তাদের বয়ান ঠিক করলো, তাদের পলিটিক্যাল ন্যারেটিভ ঠিক করলো জামাতকে আক্রমণ করার জন্য। আক্রমণ করাটা কিন্তু জায়েজ। আমি এটা বারে বারে বলি, আক্রমণ করাটা জায়েজ। কারণ হচ্ছে যে জামাতকে হারিয়েই তো বিএনপিকে জিততে হবে, তাহলে আক্রমণ না করার তো কোনো সুযোগ নাই। কিন্তু বিএনপির ভুলটা কোথায়? জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা আওয়ামী ন্যারেটিভে কথা বলতে শুরু করলো। জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা আমি বাঙালি, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি স্লোগান দেওয়া শুরু করলো। জামাতকে আক্রমণ করতে গিয়ে তারা 1971 নিয়ে আসলো। মানে আওয়ামী লীগ যা যা বলতো এক্স্যাক্টলি সেম ল্যাঙ্গুয়েজ পলিটিক্যাল ন্যারেটিভে বিএনপি জামাতকে আক্রমণ করলো। ইটস রং। কারণ ওই ন্যারেটিভ পরাজিত হয়েছে, ওই ন্যারেটিভ বিপ্লবের মাধ্যমে পরাজিত হয়েছে। না হলে তো আওয়ামী লীগই ক্ষমতায় থাকতো, এখনো আওয়ামী লীগ থেকে থাকতো। তো আওয়ামী লীগ হেরে গেছে মানে তো তার ন্যারেটিভও পরাজিত হয়েছে। কিন্তু বিএনপি পরাজিতের ন্যারেটিভ গ্রহণ করলো। এটা কেন করলো এটা বিএনপি ভালো করে জানে। এটা হলো একটা রিজন। সেকেন্ড রিজন হলো, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপি চেষ্টা করলো নিজের আইডেন্টিটি, যেটা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে আইডেন্টিটি ছিল, ন্যাশনালিস্ট অ্যান্ড প্রো ইসলামিক। বিএনপিকে এভাবেই ধরা হতো যে ইটস আ ন্যাশনালিস্ট অ্যান্ড প্রো ইসলামিক পার্টি। সেখান থেকে বিএনপি মনে করলো যে না, আমরা প্রো ইসলামিকে থাকবো না, আমরা ন্যাশনালিস্ট থাকবো। কিন্তু ন্যাশনালিস্টের ডেফিনেশনটা আমরা বদলে দিব। যেটা বাংলাদেশি ন্যাশনালিজম ছিল বিএনপি তো সারা জীবন বাংলাদেশি ন্যাশনালিজমের কথা বলেছে। আমরা যখন বিএনপি পন্থী পেশাজীবী রাজনীতি করতাম, আমরা বারে বলেছি আওয়ামী লীগ হলো বাঙালি জাতীয়তাবাদী, এবং আমরা, মানে আমি বিএনপির কথা বলছি, আমরা হলাম বাংলাদেশি জাতীয়তাবাদী। শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধারণ করি আমরা। কিন্তু বিএনপি বাঙালি জাতীয়তাবাদকে নিতে গেল। খুবই আশ্চর্য বিষয়। বিএনপি 5ই আগস্টের পরে বাংলাদেশি জাতীয়তাবাদ থেকে সরে তারা বাঙালি জাতীয়তাবাদের দিকে সরে গেল। এবং এই কারণে আপনি দেখবেন যে আগে যে বাম বা সফট বাম, দুই রকম, এক রকম হচ্ছে কট্টর বাম আর এক রকম হচ্ছে সফট বাম, এরা সবাই কিন্তু ভারতপন্থী। বাংলাদেশের বাম রাজনীতি প্রধানত ভারতপন্থী রাজনীতি, দিল্লির দালাল রাজনীতি তাদের। এই গ্রুপটা বিএনপির কাঁধে সওয়ার হলো, কারণ তাদের তো সওয়ার হওয়ার কোনো জায়গা নাই। এর আগে তারা সওয়ার হয়েছিল আওয়ামী লীগের কাঁধে, আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ না থাকলে কার কাঁধে সওয়ার হবে? তো তারা বিএনপির কাঁধে সওয়ার হয়ে গেল, এবং বিএনপি তাদেরকে অ্যাকসেপ্ট করলো। আপনি দেখবেন বিএনপির নানা রকম সভা টভার মধ্যে দেখবেন যারা আগে আওয়ামী লীগের গুণগান করতো, যে সমস্ত টক শো স্টার কিংবা অন্যান্য লেখক টেখক যারা আগে আওয়ামী লীগ হাসিনার গুণগান করতো, তারা এখন বিএনপির গুণগান করছে।
তো এটা করতে গিয়ে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ হলো, এবং রাজনৈতিক মেরুকরণে বিএনপি ক্রমেই বামের দিকে সরে যেতে শুরু করেছে। মানে তারা সবসময় বলে আমরা একটা মধ্যপন্থী দল, কিন্তু এতদিন বিএনপির পরিচয় ছিল মধ্যপন্থী রাইটিস্ট পার্টি, এখন হচ্ছে মধ্যপন্থী লেফটিস্ট পার্টি। তো যখন লেফটিস্ট পার্টি হয়ে গেল, তারা সরাসরি জামাতকে আক্রমণ করলো আওয়ামী লীগের ভাষায়। তো সুতরাং এই যে তিক্ততা সৃষ্টি হলো, এই তিক্ততা সৃষ্টি হওয়ার জন্য বিএনপির দায়টা বেশি জামাতের তুলে। অনেকে বলতে পারেন জামাতেরও তো দায় আছে, জামাত যখন চাঁদাবাজির কথা বলে। এদের ব্যাপারে কেউ কোনো কথা বলছে না, মানে এরা সবাই বহাল তবিয়ত। আপনি কতটুকু নিরাপদ মনে করেন এদেরকে এইভাবে রেখে নির্বাচন বা সবকিছু? না, মিডিয়াতে তো যে যেখানে ছিল তার খুব বেশি পরিবর্তন তো হয় নাই। এর দুটো কারণ আছে। একটা কারণ হলো বাংলাদেশের মিডিয়া বেশিরভাগ মালিক কারা? তারা অলিগার্করা মালিক, এবং এই সমস্ত অলিগার্করা গত 15 বছরে ফ্যাসিবাদের দোষর ছিল এবং ফ্যাসিবাদের দালালি করে তারা জনগণের টাকা লুণ্ঠন করেছে। এদের মধ্যে প্রায় সবাই বলতে পারেন যারা মিডিয়ার মালিক। আর দ্বিতীয় হলো আর অন্য মিডিয়া যারা, তারা কিন্তু আমরা জানি যে বাংলাদেশের মিডিয়া মালিক এবং সম্পাদকদের মধ্যে একটা হিউজ মেজরিটি তারা ভারত সমর্থক, এটা আমরা খুব ভালো করে জানি। এবং এই অলিগার্কদের মধ্যে আপনারা দেখেন একটা ন্যারেটিভ তারা বলার চেষ্টা করেছে, কিছুদিন ধরে বলার চেষ্টা করেছে, বেশ অনেকদিন ধরে। সেই ন্যারেটিভটা খুব ইন্টারেস্টিং, কি আগেই ভালো ছিলাম, একটা আগেই ভালো ছিলাম ন্যারেটিভ কিন্তু মিডিয়াতে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং অলিগার্করা দিয়েছে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল যদি দিই আপনাকে, যখন দর কষাকষি চলছিল আমেরিকার সাথে, আপনার দেশের সাথে বাংলাদেশের ট্যারিফ নিয়ে, তখন ট্রাম্প কি করলো? 37.5% ট্যারিফ দিয়েছিল এবং দিয়ে বলেছিল এই ট্যারিফটা 1 আগস্ট থেকে কার্যকর হবে যদি না এর মধ্যে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সফল ট্রেড নেগোসিয়েশন সম্পন্ন না হয়। এবং যখন এই কথাটা তারা বলল, এই যারা আগেই ভালো ছিলাম গ্রুপ তারা ঝাঁপিয়ে পড়লো এই সরকারের বিরুদ্ধে। এবং একটা মিডিয়া মালিক একে আজাদ, সম্ভবত সমকালের মালিক এবং আরো টেলিভিশন চ্যানেলের মালিক, সে বলে ফেললো কি 40 বছরে এমন দুর্দিন আমরা দেখি নাই। ওই যে আগেই ভালো ছিলাম ন্যারেটিভ, খেয়াল করেন আপনি, 40 বছরে নাকি এরকম তারা মানে এরকম বিপদ ব্যবসার জন্য হয় নাই। অথচ রিয়ালিটি কি? রিয়ালিটি হচ্ছে এবছর রেকর্ড এক্সপোর্ট হয়েছে, আপনি জানেন রেকর্ড এক্সপোর্ট হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে রেকর্ড এক্সপোর্ট হচ্ছে, আর আপনি বলছেন 40 বছরে এরকম দুর্দিন নাকি আপনারা দেখেন নাই। তার মানে আপনি মিথ্যা কথা বলছেন। তো এরাই তো মিডিয়ার মালিক, একে আজাদ তো মিডিয়ার মালিক। তো একে আজাদের ন্যারেটিভ এটা। অথচ এই একে আজাদ উনি কি বলেছিলেন শেখ হাসিনাকে যখন জুলাই মাসের শেষের দিকে যখন সব ব্যবসায়ীরা মিলে তেল দিতে গেছিল শেখ হাসিনাকে, সেখানে তো সবাই বক্তৃতা দিয়েছেন, একে আজাদ বক্তৃতা দিয়েছেন। এবং বক্তৃতা দিতে এক পর্যায়ে তিনি কবির সুমনের একটা গান থেকে বলেছিলেন যে আমি এখন প্রথমত তোমাকে চাই, মানে এইভাবে তেল মারা ছিল শেখ হাসিনাকে। এবং সেই ব্যক্তি এখন বলছেন 40 বছরের এমন দুর্যোগ দেখেন নাই। এটা কেন বলেছিল? এবং তখন আপনার মনে আছে যে আরো কিছু সুশীল পত্রিকায় সরকারকে একেবারে ধোলাই করা শুরু হয়ে গেছিল, যে সরকার ইকোনমি শেষ করে দিচ্ছে, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি কিন্তু স্টার্ট হয়ে গেছিল। কিন্তু তারা তখন জানতো না যে সরকার একটা সাকসেসফুল নেগোসিয়েশন করে ফেলবে। এবং আমি আপনাকে বলি, কনক, যদি সরকার সাকসেসফুলি এটা করতে না পারতো, আপনারা এতদিনে দেখতে পারতেন যে রাস্তায় আওয়ামী লীগের লোক নেমে গেছে। এবং যে সমস্ত অলিগার্করা বলেছে যে 40 বছরে এমন দুর্দিন দেখে নাই, কিংবা আগেই ভালো ছিলাম গ্রুপ, তারা সকলে মিলে সরকার পতনের জন্য রাস্তায় নেমে যেত। এবং তারা চাইতো যে কোনো মূল্যে ইউনূসকে সরানো। এদের টার্গেট কিন্তু ডক্টর ইউনূসকে সরানো, এটা বুঝতে হবে আপনাকে। ডক্টর ইউনূসের জায়গায় অন্য যে কোনো প্রধান উপদেষ্টা আসলে এদের কোনো আপত্তি নাই। কারণটা কি? কারণ হচ্ছে ডক্টর ইউনূসের যে ইন্টারন্যাশনাল ইমেজ, সেই ইমেজের সাথে ইন্ডিয়া পারছে না। ইন্ডিয়া পরাজিত হচ্ছে ইউনূসের ইন্টারন্যাশনাল ইমেজের কাছে। মোদি পরাজিত হচ্ছে, মোদির এখন আর ওই ইমেজ নাই। তো ইউনূস জিতে যাচ্ছে। ইউনূসের জায়গায় যদি অন্য কোনো উপদেষ্টা হতো, উইক উপদেষ্টা, দুর্বল উপদেষ্টা, তাহলে তাকে দিল্লি নিজের মতো করে নাচাতে পারতো, যেটা ইউনূসকে পারছে না। তো যদি কোনো কারণে আমেরিকার সাথে আমাদের সফল নেগোসিয়েশন না হতো, আমি নিশ্চিত ডক্টর ইউনূসের সরকারকে ফেলে দেওয়ার সব বন্দোবস্ত এরা করে ফেলেছে। কিন্তু যেহেতু এত সাকসেসফুল নেগোসিয়েশন হয়েছে, 20%, 37.5 থেকে এটা কমে এসছে কোথায়? 20%-এ 17.5% ডিউটি কমে গেছে। এবং সাউথ এশিয়াতে আপনি জানেন সব থেকে কম পেয়েছে পাকিস্তান, 19%। তারপরে কিন্তু আমরা 20%, আর ইন্ডিয়ার এখন 50%। তো আমার মেইন কম্পিটিটর তো ইন্ডিয়া। তো ইন্ডিয়ার তুলনায় এখন ব্যবসায়িক ক্ষেত্রে আমরা অনেক ভালো আছি।
আপনি যদি এখন একে আজাদকে জিজ্ঞেস করেন যে আপনি তো বলেছিলেন যে 40 বছরের মধ্যে এমন দুর্যোগ আপনি দেখেন নাই, তো এখন কি মনে হচ্ছে আপনার কাছে? কিন্তু তারা কোনো, আপনি দেখবেন তারা কোনো প্রশংসা করবে না। যেমন ধরেন আপনি মিডিয়ার অবস্থা দেখেন না, নোয়াব একটা স্টেটমেন্ট দিয়েছে জনকণ্ঠকে দিয়ে, এবং সেই স্টেটমেন্ট একদম এক পেশে একটা স্টেটমেন্ট, এবং নোয়াবের প্রেসিডেন্ট কে এখন জানেন তো? একে আজাদ। একে আজাদ। এটা আপনাদের বুঝতে হবে এই ষড়যন্ত্রটা। একে আজাদই এটা, এবং সেই স্টেটমেন্টের মধ্যে মানে এমন ভাবে বলা হয়েছে যে জনকণ্ঠ খুব ভালো, এবং কিছু কিছু সাংবাদিক সেটা দখল করতে চাচ্ছে, মব কালচার তৈরি করছে। অথচ জনকণ্ঠ কি কোনো সংবাদপত্র ছিল 15 বছর ধরে? জনকণ্ঠ কি আপনি সংবাদপত্র বলতে পারেন? জনকণ্ঠ ছিল বাংলাদেশের দিল্লির মুখপাত্র।